বাংলাদেশ বন্ধু ২১-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন আন্নি রোমানিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। শেষ দিনের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, নৌরুটে উপচে পড়া ভিড়। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান। করোনায় আজও ২০০ মৃত্যু, জেলায় জেলায় উপসর্গ যাচ্ছে প্রাণ, থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এবং রাজধানীর কোরবানির হাটে দরপতন, ব্যাপারীরা হতাশ, ব্যস্ততা কামারপাড়ায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে জানাচ্ছি সাইমন রিংয়ের মৃত্যুর খবর। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, প্রখ্যাত সাংবাদিক, ২১ টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিং আন্নি রোমানিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। ৭১-এ মুক্তিযুদ্ধে সাইমন রিংয়ের ভূমিকা ছিল সহযোদ্ধার মতন। সে সময় তার প্রকাশিত প্রতিবেদন আন্তর্জাতিক জনমত তৈরিতে ভূমিকা রেখেছিল। টেলিভিশনের আধুনিক রূপকার হিসেবে তিনি পরম মমতায় গড়ে তুলেছিলেন ২১ টেলিভিশনকে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সাইমন রিং বাংলার মাটিতে পাকিস্তানি বাহিনী নির্যাতন ও গণহত্যার প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক। দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক হিসেবে কাজ করার সময় ১৯৭১ সালের ৬ মার্চ কম্বোডিয়া থেকে ঢাকায় আসেন সাইমন রিং। প্রত্যক্ষ করেন ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। এরপর ২৫ মার্চ রাতের গণহত্যা। নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন প্রকাশ করেন। সারা বিশ্বকে জানিয়ে দেন নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি বর্বর হামলার কথা। মুক্তিযুদ্ধের সপক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে ওঠার প্রাথমিক ধাপ ছিল সাইমন রিংয়ের প্রতিবেদন। বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল ২১ টিভির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইমন রিং। ছিলেন প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক। The development of the broadcast industry, of television in particular, was going to play a vital role. বেসরকারি টেলিভিশনে আধুনিকতার রূপকার সাইমন টিভি সাংবাদিকতায় অনন্য মাত্রা যোগ করেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দেয় ২১ টিভি। দেশ ত্যাগে বাধ্য করা হয় সাইমনকে। যদিও বয়স ৭৫, কিন্তু তার মধ্যে তারুণ্যের কোনো অভাব ছিল না। তার এই চলে যাওয়া আমাদের পক্ষে, মানে আমরা যারা বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকতা করি, আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। সাইমনকে কেন্দ্র করে পুরো ২১ টেলিভিশন আবর্তিত হতো। সাইমন রিং একজনই, তিনি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার জনক। আমি বলবো, বাংলাদেশে যতদিন টেলিভিশন সাংবাদিকতা থাকবে ততদিন সাইমন রিংকে আমাদের স্মরণ করতে হবে, তাকে শ্রদ্ধা জানাতে হবে, তার প্রতি ভালোবাসা জানাতে হবে। ১৯৪৫ সালের ১১ জানুয়ারি ইংল্যান্ডের নরফোকে জন্ম সাইমন রিংয়ের। ১৮ বছর বয়সে সাংবাদিকতা শুরু। রয়টার্স, টেলিগ্রাফ, বিবিসির হয়ে সাইমন রিং দীর্ঘদিন কাজ করেন বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। দেখেছেন ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাদের নির্যাতনের খবর প্রকাশে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল রিপোর্টার অব দ্য ইয়ার হন। আর ৭১-এ মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোয় সাইমন রিংকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার। রোমানিয়ার একটি হাসপাতালে গেল শুক্রবার অস্ত্রোপচারের সময় মারা যান বাংলার অকৃত্রিম বন্ধু সাইমন রিং। রেখে গেছেন স্ত্রী, ৩ মেয়েসহ পৃথিবী জুড়ে অসংখ্য গুণগ্রাহী। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। শেষ দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ। বাস, ট্রেনে যাত্রী স্বাভাবিক থাকলেও লঞ্চে উপচে পড়া ভিড়। কোনো নির্দেশনায় মানছেন না লঞ্চ যাত্রীরা। এদিকে মহাসড়কে যানজট থাকায় ফিরতি বাসগুলো ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। তবে ট্রেন যাত্রায় নেই কোনো ঝক্কি ঝামেলা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। হাট কিংবা বাজার নয়, এটি পল্টন। ঈদে বাড়ি ফিরছে মানুষ। পা ফেলার জায়গা নেই, লঞ্চগুলো আসা মাত্রই যাত্রী বোঝাই করে চলে যাচ্ছে।
তবে লঞ্চের ডেকের ভেতরটা যেন পুরোটাই বিছানা। গাদাগাদি যাত্রী, কেউ শুয়ে আর কেউ বা বসে। মাস্ক পরা যেন গৌণ বিষয়, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মানুষ তো অনেক বেশি, তেমন নিয়ম কারণ নাই। স্বাস্থ্যবিধি যদি যার পার্সোনাল রিস্ক যদি নিজে রক্ষা করে না যেতে পারে, সেটা তার তো ব্যর্থতা। স্বাস্থ্যবিধি মেনে বসতে বলছে, স্বাস্থ্যবিধিতে কেউ মেনে বসতেছে না, কি বলার আছে। এদিকে রেল স্টেশনের চিত্র উল্টো। উটকো কোনো ঝক্কি ঝামেলা নেই বাড়তি মানুষের আনাগোনা। কিন্তু শতভাগ মাস্ক পরেছেন এটা বলার অবকাশ নেই। মাস্ক ছাড়াই যাত্রা করছেন অনেকেই। যদি আমরা সবাই মিলে এক জায়গায় গাদাগাদি করে যাইতাম তাহলে ভয় থাকতো, কিন্তু আমরা এক সিট পর তো এক সিট পর ফাঁকা আছে, এই জন্য করোনার কোনো বেশি একটা ভয় লাগতেছে। রমজানে দিয়ে করোনা ভয়ে বাড়িতে যেতে পারি নাই, যদি বাড়িতে না যাই তো আমাকে সমস্যা না, হয়তো পাওয়ারই কথা। করোনার সামনে কেউ তো মাস্ক পরে না, মাস্ক ছাড়া চলে যায়, জরিমানা হচ্ছে। মাস্ক পরা নিশ্চিত করা সহ প্রবেশপথে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে বলে জানালেন রেলের এই কর্মকর্তা। আন্তনগর ট্রেনে কোনো সমস্যা নেই, ঝামেলা বাড়াচ্ছে কমিউটার ট্রেনের টিকিট নিয়ে। আন্তনগর ট্রেনে অনলাইনের টিকিট আর এখানে মেল কমিউটারের জন্য যেই কাউন্টারগুলো রয়েছে তার সামনে প্রচুর ভিড়। আমরা যেহেতু অর্ধেক আসনের টিকিটের ট্রেন চলাচলের নির্দেশনা রয়েছে, সেই মোতাবেক আমরা ওনাদের টিকিট দিতে পারছি না। সড়কপথে যারা ঢাকা ছাড়ছেন তাদের নির্ধারিত বাস পেতে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। আসন অর্ধেক খালি রাখা হলেও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা চোখে পড়ার মতো। টিকিট করার পরও কনফার্ম হয়েছে যে গাড়িতে উঠতে পারছে আর কি, যাত্রা যেহেতু বাড়িতে যাবো ঈদ করতে। মহামারীর মধ্যে যাচ্ছে, ভয় তো লাগতেছে। আপনি মাস্ক পরেন নিজে? মাস্ক ব্যাগের মধ্যে রাখছে, নিচে থেকে কিনে নিয়ে আসতেছি। প্রচুর জ্যাম ভাইয়া, কালকা বিকাল 5টায় ছাড়ছি, ঢাকা ঢুকছি রাত সকাল 9টায়। যাবে না, জ্যামে আটকা পড়ছে, তাই এখন যাচ্ছি। অদৃশ্য ভাইরাস করোনা সংক্রমণ রোধে প্রচারণা নানান চেষ্টা তদবির করা হয়েছে, কিন্তু এই ঈদযাত্রায় কেউ স্বাস্থ্যবিধি মেনেছেন, আবার কেউ মানেননি, দেখিয়েছেন নানান রকমের অজুহাত। কিন্তু ঈদের পরে যে লকডাউন শুরু হচ্ছে, সেই সময় যদি তারা লকডাউন মেনে চলে তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, সদরঘাট, ঢাকা। এদিকে আজও ঈদে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপ সড়ক মহাসড়কে। ঘাটগুলোতেও উপচে পড়া ভিড়। বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরে দিনভরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দিনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ। আর বিকেলের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা কালিয়াকৈর বাইপাস অংশে যান চলাচল স্বাভাবিক রূপ নেয়। এছাড়া বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চাপ বাড়তে থাকলে দুপুরের দিকে বন্ধ করে দেওয়া হয় ট্রাক পারাপার। ঘাট এলাকায় এখনও পারাপারের অপেক্ষায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী বাসের লাইন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও লঞ্চে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানান। মঙ্গলবার বঙ্গভবনে প্রেস উইং জানায়, রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তায় বলেন, করোনা পরিস্থিতির মধ্যেই বুধবার কোরবানির ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এমন এক সময়ে ঈদ এসেছে যখন মহামারীর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেশের মানুষকে। গত বছরের মতো এবারও বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। অন্যদিকে ঈদুল আজহার মর্মবাণী ও অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। সংকটময় সময়ে এবারের ঈদ উদযাপন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। এ সময় অসীম ধৈর্য নিয়ে সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। মহামারীকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদ উপলক্ষে জঙ্গি হামলা ও নাশকতার কোনো আশঙ্কা নেই। দুপুরে ঈদের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শঙ্কা না থাকলেও জঙ্গি তৎপরতার বিষয়ে পুলিশও সর্বোচ্চ সতর্ক আছে। ঈদের নামাজের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহ সার্বিক নিরাপত্তায় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন। ফাঁকা ঢাকায় থাকবে পুলিশের টহল। আমরা যেগুলো বড় জামাত সেখানে আমাদের পুলিশ সদস্যরা থাকবে। আমাদের স্বাস্থ্যবিধি মেনে মানুষজন যাতে জামাতে ঢোকে সেটিও পুলিশ খেয়াল রাখবে। এটার পাশাপাশি প্রতিটি জামাতের অভ্যন্তরে সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে। আমরা মনে করি না যে এই জামাত নিয়ে তেমন কোনো সমস্যা হবে। করোনায় দেশে আরও 200 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে এখন 18,325 জন, শনাক্ত 11,579 জন। দৈনিক সংক্রমণ হার 29.31%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ ও মৃত্যুরেখা ক্রমশ ঊর্ধ্বমুখী। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা। 24 ঘন্টায় করোনায় 200 জন মারা গেছে। মোট মৃত্যু 18,325। 39,510 জনের নমুনা পরীক্ষায় 11,579 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে 11,28,889। নতুন 9,997 জন সহ সুস্থ হয়েছে 9,51,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 51, খুলনা বিভাগে 50 এবং চট্টগ্রাম বিভাগে 49 জন। 61 থেকে 70 বছরের মধ্যে 62 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 48 জন মারা গেছেন। পুরুষ মারা গেছে 111 ও নারী 89 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 29.31%। সুস্থতার হার কমে হয়েছে 84.27 এবং মৃত্যু 1.62%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 73 লাখের বেশি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাটগুলোতে হঠাৎ করে পড়ে গেছে পশুর দাম। হতাশ ব্যাপারীরা, বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা। তাই কেউ কেউ ফিরিয়ে নিচ্ছেন পশু, আর কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাজধানীর আফতাবনগর পশুর হাট। সারা দেশ থেকে আসা ছোট বড় বাহারি সব পশুর সমাহার। একদিন আগেও রাজধানীর হাটগুলোতে পশুর দাম ছিল বেশ চড়া, কিন্তু হঠাৎ করে ক্রেতা সংকট তৈরি হয়েছে। গত কয়েকদিন ছোট ও মাঝারি পশুর চাহিদা তুলনামূলক বেশি ছিল, আর বড় আকারের পশুর চাহিদা ছিল তুলনামূলক কম। ঈদের আগের দিন সব ধরনের পশুর দামে বড় পতন হয়েছে। ব্যাপারীরা বলছেন, প্রতিটি পশুতে বড় আকারের লোকসান গুনতে হচ্ছে তাদের। ক্রেতা বলছে 120, 30, 150। এখন তো মনে করেন যে একেবারে শেষ হওয়া যাইতেছি। আমরা দেশে নিয়ে গেলে তো মনে করেন যে গরু আরও কাবু হওয়া যাবে, মনে করেন যে দাম আরও কমে যাবে। আমি এইটাই চাইছি 15, আর ওই পাশে আর 15 লাখ, আর ওই পাশে একটা চাইছি 18 লাখ। এরা কত করে চাইছে? এরা 3, 4, 5। এদিকে দাম পড়ে যাওয়ায় অনেক ব্যাপারী লোকসানে বিক্রি না করে ফিরিয়ে নিচ্ছেন পশু। হতাশ তারা। শেষ দিনে কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে ব্যাপারী ও খামারিরা বড় লোকসানে পড়ুক এমনটাও চাইছেন না অনেকেই। 2 লক্ষ, অন্য দিনের থেকে আজকে দাম কম, দাম ভালো আছে। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই কমছে। এখন মিডিয়াম গরুর দাম একটু বেশি, কারণ বড় গরুর দাম হচ্ছে। জি, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। পশুর হাটগুলোর নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আর লেনদেনের সুবিধার্থে হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা উপশাখা খোলা থাকার পাশাপাশি বুথও খোলা রাখা হয়। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা থাকলেও হাটে আসা অনেকেই ছিলেন উদাসীন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির পশুর মাংস প্রস্তুত করা ছুরি, চাকু, বটি, চাপাতি তৈরির কামারপাড়া খুবই ব্যস্ত। ক্রেতারা বলছেন, গেল বছরের চেয়ে এসব জিনিসের দাম অনেক বেশি। আর করোনার সংকটে ক্রেতা কম থাকায় এবছর দাম খুব একটা বাড়েনি বলে দাবি কামার ও দোকানিদের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছুরি, চাপাটি, কাঠের গুঁড়ি বা চাটাই ছাড়া কুরবানির মাংস প্রস্তুত করা অসম্ভব। তাই ঈদের আগে এসব পণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সুযোগটা কাজে লাগাতে ভুল করেন না কামারসহ এসব পণ্যের বিক্রেতারা, যদিও দাম এবার খুব একটা বাড়েনি বলে দাবি তাদের।
গেছে বারের তুলনায় 2 বারের তুলনায় এবার কিছুই না। মনে করেন যে 3 দিন আগ থেকে জাগনা থাকতে হয়, এবার তো কামই নাই, ওই টুকটাক খালি পুরান কাম। ভালোটা 600 টাকা কেজি আর নর্মালটা 400 টাকা কেজি কমপ্লিট। জোয়ার দাম গত 6-7 মাস ধরে আপনাদের এমনি রডের বাড়তি, সব বাড়তি, বাজারও বাড়তি, মনে করেন মালের দামও বাড়তি, মোটামুটি 8-10 টাকা 12 টাকা 15 টাকা কেজি বাড়ছে। তারা বলছেন করোনার কারণে এবছর ছুরি, বটি, চাপাটির ক্রেতা কম, আর এতে এসব জিনিসের চাহিদাও বাড়েনি। গত বছরকে থেকে এবার অনেক দাম কম। গত বছর একটা খাইটা যেমন এই ছোটো খাইটা এটা 600 টাকা বেচা গেছে, আর এইবারকার বছর এটা 300 টাকা বেচা যায়। তবে ক্রেতারা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় কোরবানির ঈদকে কেন্দ্র করে এসব ছুরি, বটি, চাপাটির দাম অনেক বেড়েছে। ওন তো চাইতেছে 600 টাকা কেজি, মানে 1 নম্বর স্প্রিং, আর নর্মাল দাম মনে করেন যে 400 টাকা। অন্য সময় যে জিনিসটার দাম হইলো 100 টাকা বা 120 টাকা, সেই জিনিসটাই হইলো এটা 200 টাকা 250 টাকা এরকম। নিত্য প্রয়োজনীয় পণ্য না হওয়ায় এসব জিনিসের বাজার মনিটরিং করা হয় না বলেও অভিযোগ ক্রেতাদের। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। যানবাহনের বেশি ভাড়া নিলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ওবায়দুল কাদেরের, স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ। আমরা আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধির শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন। নগরীর টার্মিনালগুলোতে বিআরটি এর মোবাইল কোর্ট কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনগণের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই, তাই করোনাকালে জনগণের পাশে নেই তারা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রতিটি দুর্যোগে মানুষের পাশে আছে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি বলেন, জনগণের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই, তারা এখন জনবিচ্ছিন্ন। 1.5 বছর পর্যন্ত করোনায় আক্রান্ত হলো দেশ, মানুষ দিশাহারা হয়ে গিয়েছে। বিএনপি নামক দলটি 1 ছটা চাল দিয়ে বা একটা ঔষধের ট্যাবলেট দিয়ে মানুষের কাছে এসেছে, নাই আসে নাই। রাজধানীর মিরপুরে 13 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আর বিকেলে মিরপুরের 10 নম্বর এলাকায় 200 অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিকে ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ঈদুল আজহা উপলক্ষে তার নির্বাচনী এলাকায় ইমাম মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থসহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তবে শেষ সময়ে এসেও জমে ওঠেনি রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল। ফলে লকডাউন শিথিলের পর মার্কেট খোলার সুযোগ পেয়েও খুশি নন দোকানিরা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রাজধানীর ব্যস্ততম এলাকা এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা মার্কেট। ঈদের কেনাকাটায় ক্রেতারা আসছেন এই মার্কেটে, তবে ভিড় নেই। পোশাক ও কসমেটিক্স পণ্যের কিছু দোকানে ক্রেতার দেখা মিললেও বেশিরভাগই ছিল ফাঁকা। পণ্যের দাম ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার ঈদটা ভালোভাবে কাটবে, কিন্তু করোনাকালীন আসলে এই সময় আসলে এরকম
মানে এক্সপেক্ট করলেও তো হচ্ছে না আর কি। আগের ঈদে যখন মার্কেটিং করতে আসছিলাম তখন মাস্ক মনে হয় 50% মানুষের মুখেই ছিল না, কিন্তু এবার 50% মানে কি 70% মানুষই মাস্ক পরতেছে। বিক্রেতারা বলছেন করোনা মহামারীর কারণে ক্রেতা সমাগম কম, তাই ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রি ভালো হয়নি। অর্ডার আসা কমছে আর কি। এখন আজকে প্রায় ধরেন 4টা অর্ডার আসছে, যেহেতু ডেলিভারি সার্ভিস অফ, সবাই গ্রামে বাড়ি চলে গেছে। হোলসেল বিক্রি করি তো পুরো বাংলাদেশেই, মোটামুটি চলে আমাদের অর্ডার আছে, কিন্তু খুচরা বাজার একটু খারাপ যাচ্ছে। নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দোকানগুলো ছিল প্রায় ক্রেতা শূন্য। স্বাস্থ্যবিধি মানাতে মার্কেট কর্তৃপক্ষ ছিল কঠোর অবস্থানে। আমাদের সিকিউরিটি ইনচার্জ যারা আছে তাদের সবার বলা হয়েছে যে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা ছাড়া কেউ যেন মার্কেটে না ঢুকতে পারে, এবার ডাইরেক্ট নির্দেশ দেওয়া আছে আমাদের পক্ষে। তবে চাঁদ রাতকে কেন্দ্র করে শেষ সময় ক্রেতা সমাগম বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। প্রয়োজনে আসছে মার্কেটে, আসতে চাচ্ছিলাম না, তারপর আশা লাগলো আর কি। ঈদের আগে অনেক লোক দেশের বাড়ি চলে গেছে, এখন আমাদের যে মার্কেটে দোকান ওপেন আছে কিন্তু তাতে কাস্টমার আগের মতো আমাদের এখানে নাই। এই যে কোরবানি যে কদিন ছুটি পাইছে মানুষ লকডাউনের জন্য, মানে 7-8 দিন মোটামুটি বেচা কিনে মানুষ করছে। মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেকে তা মানছেন না। তো মাস্ক ছিল, এখন পরা ছিলাম, এখন নামাজে যাচ্ছে তো এই জন্যই আপনার মাস্কটা পরিনি আর কি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ সময়ে সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, বেচা বিক্রি ভালো, ক্রেতারা বলছেন দাম চড়া। এদিকে হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধিও। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষ ও চুয়াডাঙ্গার প্রতিনিধি আতিয়ার রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দিনাজপুর জেলায় সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাট বসেছে শহরের মহারাজা গিরিজানাথ স্কুল মাঠে। করোনা পরিস্থিতিতে গত বছর ঈদে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই পশুর হাটটি স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয়েছিল। এবছর শুধু এই হাটেই নয়, জেলার সব পশুর হাটেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ক্রেতা বিক্রেতারা বলছেন হাটগুলোতে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে উভয় পক্ষের ভিন্ন মত। যারা কাস্টমার তারা মাস্ক পরে আসতেছে, যারা কাস্টমার না পাইকার দালাল এদের তো মুখে মাস্কই দেখতেছি। ছোট গরু সবচেয়ে বেশি নিচ্ছে, বড় গরু নিচ্ছে না। গরুর তো দাম নাই, বাজার নাই। গরু কিনছি 34.5, দাম করেছে ভাই 32। গরু ছাগল বাজারে উঠছে, সেই হিসাবে যেভাবে দাম কম হওয়ার কথা সেই হিসাবে দেখা যাচ্ছে যে গরু ছাগলের দাম চড়া। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি বক্তব্য থাকলেও চুয়াডাঙ্গার হাটগুলোতে শেষ সময়ে বেচা বিক্রি ভালো, তবে হাটগুলোতে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। গতবার যে গরুগুলো 80-85 হাজার টাকা কিনা হয়েছে, এগুলা এইবার হচ্ছে 1 লাখ টাকার উপরেই কিনতে হচ্ছে। গরুর আমদানি খুবই কম, গরুর দাম একটু বেশি বেশি। প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে 15 জুলাই থেকে পশুর হাট চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। কেউ যেন মাস্কবিহীন কেউ যেন গরুর হাটে প্রবেশ না করতে পারে, সেজন্য আমাদের বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে। পশুর হাট খোলার অনুমতি দেয়ায় খামারিদের সাথে খুশি ক্রেতারাও। সমর ইসলাম, 21 টেলিভিশন। একদিকে করোনা, অপরদিকে ট্যানারি মালিকদের কাছে বকেয়া কোটি কোটি টাকা। সব মিলে ঈদুল আজহায় পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে জয়পুর হাটের ব্যবসায়ীরা। লোকসানের ঝুঁকি এড়াতে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি জেলার চামড়া ব্যবসায়ীদের। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। বকেয়া টাকা পাওয়ার আশায় প্রতি বছরই ধার দেনা করে কোরবানির পশুর চামড়া কেনেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা, কিন্তু নানা অজুহাতে বকেয়া টাকা পরিশোধ করেন না ট্যানারি মালিকরা। করোনায় অনেকটাই মন্দা চামড়ার ব্যবসা, লবণের দাম এবং শ্রমিকের মজুরি বাড়তি। এ অবস্থায় লোকসানের শঙ্কায় কোরবানির পশুর চামড়া কেনার সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আমরা টাকা নিয়ে দাম টাকাও দেয় না, কোনো দামও পাই না। আমরা চামড়া কুরবানির সময় হয়তো আমরা কিনি, কোম্পানিরা আমাদের কাছে 1 সপ্তাহের কথা নিয়ে যায় আর টাকা দিতে চায় না। বছর আমরা ওই টাকা নিয়ে ঘুরতেছি। নতুন করে ঈদ আসছে, আমরা কোথায় থেকে টাকা জোগাড় করে কোথায় থেকে কিনবো? সরকার একটু উদ্যোগ নেয় তাহলে আমরা ইনশাল্লাহ কিছুটা হলেও অগ্রসর হতে পারবো। এদিকে চামড়া শিল্পের সাথে জড়িত শ্রমিকরাও সময় মতো মজুরির টাকা পাচ্ছেন না। আমাদের এখানে কাজকর্ম নাই, আমরা এখানে আগে 30-40 জন কর্মচারী এখানে কাজ করতাম, আমরা খুব কষ্ট হয়ে আছি। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা চান চামড়া ব্যবসায়ীরা। ঋণ না পাওয়ার কারণে এবারে চামড়া হয়তো আমরা কিনতে পারবো কিনা এরকম একটা আমরা ভয় করছি। যদি আমরা ট্যানারি মালিকদের কাছেও যদি টাকা না পাই তাহলে হয়তো এবারেও চামড়া হয় নদীতে ফালাই দিতে হবে, নাহলে মাটিতে পুঁতিয়ে রাখতে হবে। মহামারীর এই দুঃসময়ে ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় সহ ঋণ সুবিধা চান তারা।
মাসমালিসা, 21 টেলিভিশন। কোরবানির পর অবৈধ চামড়া পাচার বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। তারা জানান, সীমান্ত দিয়ে শুধু চামড়া নয়, যে কোনো অবৈধ জিনিসপত্র প্রবেশ বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। চেকপোস্টের পাশাপাশি চলছে টহলও। এছাড়া 3টি চেকপোস্টে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি। জানাবো সারা দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা উপসর্গ নিয়ে একদিনে দেশের 20 জেলায় আরও 192 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে সর্বোচ্চ 22 জনের মৃত্যু হয়। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 22 জন। তাদের মধ্যে 7 জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে। নতুন শনাক্ত হয়েছে 201 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে 4.38% বেড়ে শনাক্তের হার 22.97%। বরিশালে 13 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 68 জন। খুলনার 5 হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 274, পরীক্ষার বিপরীতে শনাক্ত 36%। চট্টগ্রামে মারা গেছে 15 জন। একদিনে 2537 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 925 জন। রংপুরে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 123 জন। সিলেটে একদিনে মারা গেছে 11 জন, শনাক্ত 339 জন। করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় একদিনে 19 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 246 জন। কুষ্টিয়ায় মারা গেছে 12 জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় 10, মেহেরপুরে 9, টাঙ্গাইলে 7, পাবনায় 6, চুয়াডাঙ্গায় 5, গাজীপুরে 5, ঠাকুরগাঁওয়ে 4, ঝিনাইদহে 2 ও নাটোরে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। মোংলা বন্দরে মেট্রো রেলের ইঞ্জিন ও বগির নতুন চালান ঈদের পরই আসছে ঢাকায়। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের আরও 10টি বগি ও 2টি ইঞ্জিন। দুপুরে বাণিজ্যিক জাহাজ এমভি হরাইজন 9 বন্দরের 7 নম্বর জেটিতে অবস্থান নেয়। কর্তৃপক্ষ জানায়, ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে এসব পণ্য খালাস শুরু হবে। এরপর নদীপথে নেওয়া হবে ঢাকার দিয়াবাড়ির মেট্রো রেলের ডেপোতে। গেল 2রা জুলাই জাপানের কোবে বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। বগি ও ইঞ্জিন ছাড়াও এবারে চালানে রয়েছে 43টি বিভিন্ন ধরনের সরঞ্জাম। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। জুলাই মাসের প্রথম 15 দিনে 126 কোটি 42 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক আশা করছে পুরো মাস শেষে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই বেশি রেমিটেন্স আসে দেশে। চলতি মাসের প্রথমার্ধে পাঠানো প্রবাসী এই আয়ের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,700 কোটি টাকা। গত জুনে মোট 194 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। আন্তর্জাতিক খবর। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আরব বিশ্বসহ অনেক দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই বছর ঈদ জামাতকে কেন্দ্র করে বিভিন্ন দেশে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
করোনা মহামারীর কারণে বেশ সতর্কতার সাথেই আদায় হচ্ছে ঈদের নামাজ। সৌদি আরব ছাড়াও আলজেরিয়া, ফিলিস্তিন ও লিবিয়ায় ঈদের নামাজ আদা হয়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহার নামাজ বাতিল ঘোষণা করেছে মরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিসিয়া। আর নামাজের সময় সীমাবদ্ধ করেছে মিশর, কুয়েত, কাতার ও আরব আমিরাত। মহামারী করোনায় ভারতে মৃতের সংখ্যা 40 লাখেরও বেশি বলে দাবি করেছে মার্কিন গবেষণা সংস্থা, যা দেশটির সরকারি হিসেবে তুলনায় 10 গুণ বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট জানায় 3টি পৃথক উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা। রিপোর্টে বলা হয়, সরকারি তথ্য মতে চলতি বছরের জুনের শেষ নাগাদে করোনায় মারা গেছেন 4 লাখ মানুষ। তবে প্রকৃত অবস্থা আরও ভয়াবহ উল্লেখ করে সংস্থাটি জানায়, গেল বছর থেকে চলতি বছরের জুন পর্যন্ত এই সংখ্যা 30 লাখ থেকে 47 লাখের মধ্যে। দেশটিতে মহামারীর প্রথম ঢেউয়ে 20 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি করেন গবেষকরা। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে করোনার মৃত্যু নিয়ে অনুসন্ধানে মৃতের সংখ্যা বেশি বলে উঠে আসে। মহামারী করোনার প্রভাবে গেল 2 বছরে বিশ্বব্যাপী 5,40,00,000 নারী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। স্থানীয় সময় সোমবার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা পরবর্তী সময়ে নারীদের ক্ষেত্রে হারানো চাকরি ফিরে পাওয়া কঠিন হয়ে পড়বে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী 2019 সালের তুলনায় চলতি বছর চাকরি ফিরে পাওয়া নারীর সংখ্যা 1,30,00,000 কমে যাবে। বিশ্বে কর্মক্ষম নারীর মাত্র 43% এবছর চাকরি ফিরে পাবে। শুধু তাই নয়, বিভিন্ন খাতে তাদের কর্মঘণ্টাও কমে যাবে বলে আশঙ্কা সংস্থাটির। অন্যদিকে মহামারীর 2 বছরে 6 কোটি পুরুষ চাকরি হারালেও পরবর্তী সময়ে তাদের 68% চাকরি ফিরে পাবে। এই পরিস্থিতি পুরো বিশ্বে নারী পুরুষ বৈষম্য নতুন করে বাড়াবে বলে সতর্ক করেছে সংস্থাটি। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে টোকিও অলিম্পিকের টিভি বিজ্ঞাপন করবে না বলে জানিয়েছে অন্যতম বড় স্পন্সর টয়োটা। 23 জুলাই শুক্রবার দর্শকহীন স্টেডিয়ামে পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। এর আগেই জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা জানিয়েছে, তারা অলিম্পিক নিয়ে কোনো টিভি বিজ্ঞাপন প্রচার করবে না, কারণ মহামারীর মধ্যে এই আয়োজন মানুষের পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না। টয়োটার এমন ঘোষণা নিশ্চিতভাবেই এবার অলিম্পিকের জন্য কোনো ভালো খবর নয়। টোকিওতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে চলছে জরুরি অবস্থা। এ নিয়ে অলিম্পিক ভিলেজে মোট 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফুটবল। 2 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে অ্যাটাকিং মিডফিল্ডার বাহিম দিয়াজকে দলে টেনেছে এসি মিলান। বিবৃতিতে 21 বছর বয়সে স্প্যানিশকে দলে ফেরানোর কথা জানায় সিরিয়ার ক্লাবটি। গত বছরের সেপ্টেম্বরে মিলানের হয়ে ধারে খেলেছিলেন দিয়াজ, আর ফলে দারুণ পারফরমেন্সের জন্য এবার রিয়াল মাদ্রিদ থেকে তাকে চুক্তিতে নিয়েছে ইতালির ক্লাব। 10 নম্বর জার্সিতে গত মৌসুমে দলটির হয়ে 39 ম্যাচ খেলে গোল করেন 7টি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন দিয়াজ। আর আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয় লিথুনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশ বন্ধু 21-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন আন্নি রোমানিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। শেষ দিনের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, নৌরুটে উপচে পড়া ভিড়। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান। করোনায় আজও 200 মৃত্যু, জেলায় জেলায় উপসর্গে যাচ্ছে প্রাণ, থামছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। রাজধানীর কোরবানির হাটে দরপতন, ব্যাপারীরা হতাশ, ব্যস্ততা কামারপাড়ায়। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।